আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের টপিক হচ্ছে আমেরিকান পোয়েট্রি। আমেরিকান পোয়েট্রির বিখ্যাত লেখক ল্যাংস্টন হিউজের বেশ কিছু কবিতা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা ল্যাংস্টন হিউজ সম্পর্কে কিছু জেনে নেব, যেন তার কবিতা বা তার লেখার যে বিষয়বস্তু সেগুলো বুঝতে আমাদের সুবিধা হয়। আমরা এই পার্টে শুধু ল্যাংস্টন হিউজ এবং হারলেম রেনেসা নিয়ে একটি কোশ্চেন পড়ব এবং পরের পার্টগুলোতে কবিতার সামারি আলোচনা করব। রাইট ডাউন অ্যাবাউট ল্যাংস্টন হিউজ। ল্যাংস্টন হিউজ সম্পর্কে অবশ্যই আমাদের জেনে রাখতে হবে, তা হচ্ছে ল্যাংস্টন হিউজ ইজ অ্যান আইকনিক ফিগার ইন ব্রিঙ্গিং দ্য হারলেম রেনেসা টু নিউ ইয়র্ক। ল্যাংস্টন হিউজ ছিলেন একজন আইকনিক ফিগার যিনি হারলেম রেনেসার প্রচলনে বিশেষ ভূমিকা পালন করেছিলেন। To understand this writing, one should have a sound knowledge of Black American people and their culture. ল্যাংস্টন হিউজ এই লেখালেখি করেছেন, এইটা আমাদের ভালোভাবে বুঝতে হলে আমাদেরকে অবশ্যই আমেরিকাতে যে সমস্ত ব্ল্যাক অথবা কৃষ্ণাঙ্গ পিপল রয়েছে তাদের সম্পর্কে অবশ্যই আমাদের ধারণা থাকতে হবে। Though they were migrated from Negro tribes, যদিও এই কৃষ্ণাঙ্গরা নিগ্রো ট্রাইবস বা আফ্রিকান অঞ্চল থেকে তারা মাইগ্রেটেড হয়ে অভিবাসী হয়ে এসেছে, দে ওয়ার কল আফ্রিকান আমেরিকানস, আর এজন্য তাদেরকে আফ্রিকান আমেরিকান বলা হতো। দ্য গ্রেট মেজরিটি অব আফ্রিকান আমেরিকানস কেম ফ্রম স্লেভস ব্রট ফ্রম আফ্রিকা। আর এই যে কৃষ্ণাঙ্গরা আমেরিকাতে এসেছিল এর বেশিরভাগই এসেছিল দাস হিসেবে, আর ওই সময় আমেরিকানরা আফ্রিকান বিভিন্ন অঞ্চল থেকে তাদেরকে ক্রয় করে নিয়ে এসেছিল। দে ওয়ার ব্রট উইথ দেম আফ্রিকান ল্যাঙ্গুয়েজ, রিলিজিয়াস বিলিভস, স্টাইল, মিউজিক ইটস। আর তারা আমেরিকাতে আসার পরেও তাদের নিজস্ব ভাষা, বিশ্বাস এবং চলাফেরা, সঙ্গীত এগুলো নিয়েই তারা বেড়ে উঠেছে বা সেখানে বসবাস করেছে। অল অফ দিস আর ইম্পর্টেন্ট ফ্যাক্টরস দ্যাট এমার্জ ফ্রম হাইব্রিড আমেরিকান কালচার। আর সব কিছুই ছিল গুরুত্বপূর্ণ যারা হাইব্রিড আমেরিকান হিসেবে আমেরিকাতে বসবাস করেছে এবং সেখানেই তাদের নিজস্ব কালচারকে প্রচলন করেছে। ল্যাংস্টন হিউজ রোড অ্যাবাউট দ্য রাইটস অফ ব্ল্যাক আমেরিকানস অ্যান্ড দ্য লাস্ট জেনারেশন। আর ল্যাংস্টন হিউজ এই সমস্ত আফ্রিকানদেরকে নিয়ে যারা আমেরিকায় বসবাস করত, এক কথায় বলা যায় ব্ল্যাক আমেরিকান, তাদের অধিকার নিয়ে এবং লাস্ট জেনারেশন পিপলদের অধিকার নিয়ে লেখালেখি করেছেন। হোয়াট ইজ দ্য হারলেম রেনেসা? হারলেম রেনেসা কি? হারলেম রেনেসা বলতে আমরা বুঝে থাকি হারলেম ইজ এ প্লেস ইন ম্যানহাটন ইন আমেরিকা। হারলেম হচ্ছে আমেরিকার ম্যানহাটনে একটি জায়গার নাম। ইন দিস প্লেস আফ্রিকান আমেরিকানস রিসাইডেড অ্যান্ড প্র্যাকটিস দেয়ার কালচার। আর এই জায়গাটিতে আফ্রিকান আমেরিকানরা যারা অভিবাসী হয়ে এসে তারা সেখানে বসবাস করত এবং তাদের নিজস্ব কালচার চর্চা করত। দ্য মাইগ্রেটেড আফ্রিকানস ভ্যালিউড দেয়ার কালচার ইন দেয়ার নিউ প্লেস। আর অভিবাসী আফ্রিকানরা বা কৃষ্ণাঙ্গরা নতুন জায়গায় এসেও তাদের যে নিজস্ব কালচার ছিল সেটাকে বিশেষভাবে মূল্য দিত বা গুরুত্ব দিত। দ্যাট সিচুয়েশন ওয়ার কল দ্য হারলেম রেনেসা। আর এই পরিস্থিতিকে হারলেম রেনেসা হিসেবে বলা হয়ে থাকে। দ্য রিভাইভাল অফ আফ্রিকান কালচার ইন হারলেম ইজ টার্মড দ্য হারলেম রেনেসা। হারলেমে যে আফ্রিকান কালচারের পুনরাবৃত্তি হয়েছে বা পুনর্জন্ম হয়েছে, এটাই হচ্ছে হারলেম রেনেসা। ডিউরিং দ্য 1920s, Harlem was suddenly exploited with music, dance and literature. 1920 শতকের দিকে হারলেমে আফ্রিকানরা তাদের নিজস্ব মিউজিক, ড্যান্স এবং সাহিত্যকে জাগরিত করেছিল। আফ্রিকান আমেরিকান পিপল মাইগ্রেটেড to America and there were approximately 200,000 people in Harlem, including a few places like Harlem Park. আফ্রিকান আমেরিকান পিপলরা আমেরিকায় অভিবাসী হয়ে এসেছিল বা মাইগ্রেট হয়ে এসেছিল, আর তাদের পরিমাণ অন্তত 2 লাখের মতো ছিল। এছাড়াও তারা বেশ কিছু জায়গায় অবস্থান নিয়েছিল হারলেম পার্কের মতো জায়গাগুলোতে। অ্যাপোলো থিয়েটার অ্যান্ড কটন ক্লাব বিকাম দ্য সেন্টার অফ আফ্রিকান আমেরিকান আর্ট। আর অ্যাপোলো থিয়েটার এবং কটন ক্লাব ছিল আফ্রিকান আমেরিকানদের আর্ট চর্চার বিশেষ কেন্দ্র। দ্য ব্ল্যাক আমেরিকানস ইন্ট্রোডিউস দেয়ার ওন মিউজিক নোন অ্যাজ জাজ অ্যান্ড ব্লুজ। ব্ল্যাক আমেরিকানরা তাদের নিজস্ব মিউজিক, সঙ্গীতের প্রচলন করেছিল যেগুলোর নাম ছিল জাজ অ্যান্ড ব্লুজ।
হুইচ ইনফ্লুয়েন্স পোয়েট্রি অ্যান্ড দ্য ফিল্ড অফ লিটারেচার, যেটা কবিতা এবং লিটারেচারের জগতে বিশেষ প্রভাব রেখেছিল। দ্য আর্টিস্ট অ্যান্ড রাইটার্স অফ দ্য হার্লেম রেনেসাঁ ইউজ ডিফারেন্ট স্টাইল অ্যান্ড সাবজেক্ট ম্যাটার্স ইন দেয়ার রাইটিং। হার্লেম রেনেসাঁর যারা আর্টিস্ট ছিল এবং রাইটার ছিল, তারা নিজস্ব লেখালেখিতে তাদের নিজস্ব সাবজেক্ট ম্যাটার এবং স্টাইল অনুসরণ করত। বাট ওয়ান থিং ইজ কমন, কিন্তু তাদের মধ্যে একটা বিষয় কমন ছিল, সেইটা হচ্ছে দ্যাট ইজ প্রাইড অ্যান্ড হোপ অফ ব্ল্যাক পিপল, যেটা হচ্ছে কৃষ্ণাঙ্গদের গর্ব এবং আশার বিষয়। মার্টিন লুথার্স প্রনাউন্সিয়েশন অফ দ্য আমেরিকান ড্রিম ইনফ্লুয়েন্সড আফ্রিকান ব্ল্যাক আমেরিকান টু এস্টাবলিশ কোয়ালিটি অ্যান্ড লিবার্টি। মার্টিন লুথারের যে আমেরিকান ড্রিম নিয়ে তিনি বিশেষ বার্তা দিয়েছিলেন বা বিশেষ আশার বাণী দেখিয়েছিলেন, সেইটাই মূলত আফ্রিকান ব্ল্যাকদেরকে, যারা আমেরিকায় অভিবাসী হয়েছিল, তাদেরকে নিজস্ব সাম্য এবং স্বাধীনতা প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রেখেছিল বা স্বপ্ন দেখিয়েছিল। দ্য পোয়েট ওয়াজ সামটাইমস ফ্রাস্ট্রেটেড অ্যাবাউট দ্য ড্রিম অফ ব্ল্যাক পিপল। কবি মাঝে মাঝে ব্ল্যাক পিপলদের ড্রিম বা তাদের যে স্বপ্ন ছিল সেইটা নিয়ে মাঝে মাঝে হতাশ হয়ে পড়তেন। হি কোয়েশ্চেন হিমসেলফ অ্যাবাউট হোয়াট উড হ্যাপেন ইফ দেয়ার ড্রিম ওয়ার টু বি রিয়েলাইজড। তিনি মাঝে মাঝে এইটা ভাবতেন যে যদি তাদের স্বপ্ন বা ইচ্ছাগুলো পূরণ হয় তাহলে তারা কি করবে। ডিউ টু দ্য ভায়োলেন্স অ্যান্ড অপারেশনস দ্যাট ব্ল্যাক পিপল সাফার ইন দেয়ার লাইফস। ভায়োলেশন এবং অপারেশন, তারা যে শোষণের সহ্য করেছে, এইটার কারণে তারা তাদের জীবনে সবচেয়ে বেশি সাফার করেছে। দে অল ওয়ার ক্যারিং দ্য লোড অফ হিউম্যান রাইটস অন দেয়ার ব্ল্যাক। মানব জাতির যেই সমস্ত অধিকার ছিল তারা নিজের পিঠে বহন করেছে, অর্থাৎ তারাই সবচেয়ে বেশি অবহেলার শিকার হয়েছে। দ্য পোয়েট অ্যান্টিসিপেটেড দ্যাট ওয়ান ডে দে উড কাম আউট অ্যান্ড এক্সপ্লোর দ্য ম্যাস অফ হেভেন। কবি এইটার প্রত্যাশা করেছেন যে তারা কোনো একদিন তাদের স্বপ্ন পূরণ করতে পারবে, অর্থাৎ তারা তাদের অধিকার ফিরে পাবে এবং তারা স্বর্গের বিশাল অংশ আবিষ্কার করবে।